আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আর আপনারা দেখছেন দ্য ভয়েস অফ আরসিডি। আমার নাকি বিয়ে ঠিক হয়েছে, অথচ আমি কিছু জানি না। এটা কেমন কথা? আরে রাগ করছিস কেন? ছেলেটা বেশ ভালো, তোর বাবার বন্ধু মাহিম ভাইয়ের ছেলে। তাছাড়া ছেলেও ডাক্তার। আম্মু শোনো, আমি বিয়ে করব না মানে করব না, বুঝেছো? আরে শ্রিয়া, কথাটা তো শোন। আম্মু প্লিজ যাও এখান থেকে, আমি ঘুমাবো। আম্মুকে এক প্রকার ঠেলে বের করে দিলাম ঘর থেকে। উফ, আপনাদেরকে তো বলাই হলো না, আমি শ্রিয়া একটা পাবলিক ভার্সিটিতে পড়ি, অনার্স সেকেন্ড ইয়ার। আমার বাবা নেই, মা অন্য একটা ভার্সিটির টিচার। আপাতত বিয়ের কোনো ইচ্ছেই নেই আমার, অথচ আমার মা আমার বিয়ে ঠিক করে বসে আছে, তাও এমন একজনের সাথে যাকে কোন জন্মে দেখেছি তাই মনে নেই। যাই হোক, আপাতত আমার একটা লম্বা ঘুম দরকার। বাবা প্লিজ, আমি ওই মেয়েকে কিছুতেই বিয়ে করতে পারবো না। কারণ যাকে চিনি না জানি না এভাবে হুট করে কিভাবে বিয়ে করে নিব? রুদ্র, ভুলে যাস না তোদের বিয়ে ছোটবেলা থেকেই ঠিক হয়ে আছে। তোর দাদুর এটাই ইচ্ছে ছিল। দাদি প্লিজ, আমি ওই মেয়েকে বিয়ে করব না, মানে না। আমি রুমে যাচ্ছি, কেউ আর ডিস্টার্ব করবে না। কথাগুলো বলেই চলে গেল রুদ্র। ও একজন হার্ট সার্জন, বিদেশ থেকে পড়াশোনা শেষ করে সবে দেশে এসে নিজেদের হসপিটালে জয়েন করেছে। দেখতে মাশাল্লাহ, সাথে তো রাগ আর জেদ ফ্রি। ভাইয়া আসবো? তুই আবার আমার ঘরে আসার জন্য পারমিশন নিস কবে থেকে? তাও ঠিক, তবুও এখন তো তোর বউ আসবে, তাই আর কি। কিছু বলবি রিদি? আচ্ছা ভাইয়া, তুই শুধু চিনিস না বলে ওই আপুটাকে বিয়ে করবি না? মিথ্যে বলিস না প্লিজ। তবে আপুটা কিন্তু একদম হুড়পড়ির মতো, একবার দেখতে পারিস কিন্তু। তবে আমার তো অন্য কাউকে পছন্দ। রুদ্রর কথা শুনে লাফিয়ে ওঠে ওর বোন রিদিতা। সিরিয়াসলি ভাইয়া, তুই আর প্রেম? না, প্রেম না। তাহলে মেয়েটার নাম কি? কোথায় থাকে? জানি না রে, মেয়েটাকে আমি একদিনই দেখেছি, তারপর অনেক খুঁজেও আর ওই মায়াবতীর দেখা পাইনি। তুই মেয়েটাকে কোথায় দেখেছিলি? আরে সেদিন হঠাৎই রুদ্রর ফোন বেজে উঠল। রুদ্র কথা বলে ফোনটা রেখে দিল। রিদি শোন, হসপিটালে একটা ইমার্জেন্সি এসে গেছে, আমাকে যেতে হবে। এত রাতে? আচ্ছা ভাইয়া তুই যা। শ্রিয়া, এই শ্রিয়া, দুপুর হতে চললো আর তুই এখনো উঠিসনি? দূর আম্মু, যাও তো, আজ তো শুক্রবার, এত সকালে উঠে কাজ কি? আমার কাজ আছে, তুই উঠে ফ্রেশ হয়ে খেতে আয়, তখন বলবো। ধুর আম্মু, এই আম্মু, সকালবেলা গলা ফাটাচ্ছিস কেন? তুমি আগে বলো কি কাজ আছে আমার। আজ তুই 10টার দিকে রুদ্রর সাথে দেখা করতে যাবি। এই রুদ্রটা আবার কে? তোর মাহিম আঙ্কেলের ছেলে। উফ, দেখেছেন অবস্থা? যার সাথে বিয়ে তার নামটাই জানতাম না। নো ওয়ে আম্মু, আমি যাব না। তোকে যেতেই হবে, না গেলে ওরা কি ভাববে বলতো? আর দেখিস ছেলেটাকেও তোর পছন্দ হবে। আচ্ছা, অনেক চিন্তা ভাবনা করে দেখলাম ছেলেটাকে যা একটা বুঝিয়ে বিয়েটা ভেঙে দেওয়ার একটা চান্স আছে। আচ্ছা আম্মু, আমি যাব। ওখানে গিয়ে কিন্তু একদম উল্টাপাল্টা কিছু করবি না। ধুর, সকালবেলা রুদ্রদের বাড়ির সবাই একসাথে নাস্তা করছিল, এটাই তাদের বাড়ির নিয়ম। রুদ্র, জি দাদি। তুমি 10টার দিকে শ্রিয়ার সাথে দেখা করতে যাবে। দাদি আমি বলছি তো যে ওই মেয়েকে আমি বিয়ে করব না, আমি আদ্রিতাকে বলে দিয়েছি তুমি যাবে। তাছাড়া গেলেই তো বিয়ে হয়ে যাচ্ছে না। কিন্তু দাদি, রুদ্র, আমি তোমার কোনো কিন্তু শুনতে চাই না। কোথায় যেতে হবে? আমি ঠিকানা দিয়ে দেবো তোমায়, রিদিও যাবে তোমার সাথে। আচ্ছা। প্রায় 20 মিনিট ধরে রেস্টুরেন্টে বসে এসেছি, অথচ কারো আসার নামই নেই। পুরো রেস্টুরেন্টটা ওরা বুক করেছে বলে লোকটা চিনতে অসুবিধা হবে না। বড় লোকদের বড় বড় কারবার আর কি। বসে বসে বিরক্ত হচ্ছিলাম বলে রেস্টুরেন্টের সামনের বাগানে হাঁটছিলাম। তখনই দেখলাম একটা লোক আমার দিকে আসছিল। মনে হলো হয়তো এটাই রুদ্র। পরক্ষণই মনে হলো এই লোকটাকে বিয়ে করার কোনো প্রশ্নই আসে না। আর যা হোক, এমন একটা রোবটের সাথে আমি থাকতে পারবো না। উনি আমার দিকে এগিয়ে এসেই বলতে লাগলেন, হেই ইউ, মানে অবশেষে তোমার দেখা পেলাম। সেদিনের পর তো উধাও হয়ে গেলে, কত খুঁজেছি তোমায় জানো। তাই এখানে কি করো তুমি? ওনার কথার ধরন দেখে বুঝলাম উনি সেদিনের জন্য আমায় চিনলেও আমার সাথেই যে ওনার বিয়ে ঠিক হয়েছে সেটা ধরতে পারেননি। হঠাৎই উনি জিজ্ঞেস করলেন, এই যে চিন্তামণি, কই হারালে? আমি কোনো কথা না বলে হাতটা ওনার দিকে বাড়িয়ে দিয়ে বললাম, আমি শ্রিয়া। ওনার কথা শুনে মনে হয় উনি বড়সড় একটা শক খেলো। খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে বললেন, ভেতরে গিয়ে বসে কথা বলি। অসহ্য লোক একটা। বলল বসে কথা বলি, অথচ এখন কিছু বলছেই না। কি আর করা, আমি কথা শুরু করলাম। আপনার সাথে তো আপনার বোনেরও আসার কথা ছিল। ওর কিছু সমস্যা থাকে, ওই আসেনি। আচ্ছা, আমার আপনাকে কিছু বলার আছে। বলো। আমি এই বিয়েটা করতে চাই না। আমাকে বিয়ে না করার কারণ?
আমি তো আপনাকে চিনিও না ঠিক মতো, কিন্তু আমি তো বিয়েটা তোমাকেই করব। কি? একদমই না। যাকে চিনি না জানি না এভাবে হুট করে কিভাবে বিয়ে করে নিব? যেভাবে আমি তোমাকে বিয়ে করব ঠিক সেভাবেই। মানেটা কি এসবের? কিন্তু তুমি তো আমাকে আগে থেকেই চিনো। হোয়াট? আপনার সাথে আমার একদিনই দেখা হয়েছিল, তাও 10 মিনিটের মতো। আর এই 10 মিনিটে আপনি যা করেছিলেন, সারা জীবন পেলে তো মনে হয় আমার জীবনটাকে তেজপাতা বানিয়ে দিবেন আপনি। ওকে ডিয়ার, তেজপাতা হওয়ার জন্য রেডি থেকো। কথাটা বলেই বেরিয়ে গেলেন উনি। এখন আমার কচু গাছের সাথে গলায় দড়ি দিতে ইচ্ছে করছে। কেন যে ওনার সাথে দেখা করতে এসেছিলাম। রুদ্র বাড়ি ঢুকেই দেখে ড্রয়িং রুমে সবাই বসে আছে। রুদ্র তাদের দিকে এগিয়ে গেল। তখনই ওর দাদি বলে উঠল, রুদ্র, আমরা ঠিক করেছি শ্রিয়ার সাথে তোমার বিয়েটা দিব না। মানে কেন? তুমি তো বললে তুমি ওকে বিয়ে করতে চাও না। কিন্তু দাদি, আমি ওকে বিয়ে করব। মানে কি এসবের রুদ্র? কখনো বলছো বিয়ে করবে না, আবার বলছো বিয়ে করবে। মা, আমার কথাটা শোনো রুদ্র, বিয়েটা কোনো ছেলে খেলা না, এটা সারা জীবনের ব্যাপার। বিয়ের পর ঝামেলা হওয়ার চেয়ে ভালো বিয়েটাই না হওয়া। কিন্তু দাদি, রুদ্র শোনো, তুই নিজের যদি কাউকে পছন্দ করিস তো বলতে পারিস তো। আর তুই বা শ্রিয়া কেউ একে অপরকে চিনোস না। বিয়ের পর তোদের বনিবনা নাও হতে পারে, তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। রুদ্র কোনো কথা না বলে নিজের ঘরে চলে গেল। ও ভালো করেই জানে এখানে কথা বলে কোনো লাভ নেই। ওর পিছনে হৃদিতাও গেল। ভাইয়া, তুই খুশি হসনি বিয়েটা ভেঙে যাওয়ায়? আর তুই ওই আপুটার কথা কেন বললি না নিচে? না, আমি একদম খুশি হইনি। আর ওর কথা নিচে বলে কি হতো? সবাই ওর সাথে তোর বিয়ে দিয়ে দিত। সেটা হতো না, কারণ শ্রিয়াই আমার মায়াবতী ছিল। কি? ও মাই গড, তাহলে এখন কি হবে? দাদি যখন একবার না করে দিয়েছে তখন এটা আর হ্যাং হবে না। এখন কি করব? আর শ্রিয়া ওই বিয়েতে রাজি না। মাথা কাট ভাইয়া। বিকেলে নিজের রুমে শুয়ে কানে হেডফোন লাগিয়ে স্যাড সং শুনছিলাম, তখনই আম্মু এসে বলল ওরা নাকি বিয়েটা ক্যান্সেল করে দিয়েছে। আমার তো লুঙ্গি ডান্স দিতে মন চাচ্ছে, কিন্তু এরপর আম্মু যা বলল এতে আমার মাথা পুরাই হ্যাং হয়ে গেল। আম্মু বলল ওরা নাকি এখন আমাকে ওদের বাড়ির বড় ছেলে আদ্রর বউ করতে চায়। আমাকে কি ওদের পুতুল মনে হয়? আম্মু, এসব কি হচ্ছে? শ্রেয়া প্লিজ, আমি বুঝতে পারছি না ব্যাপারটা। আমি ওদের সাথে কথা বলবো, তোমার যা খুশি করো। আমি আর নিতে পারছি না এসব। পরের দিন ভার্সিটি শেষ করে রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম, তখনই একটা গাড়ি এসে আমার সামনে দাঁড়ালো। গাড়িটা রুদ্রর ছিল। জানালার গ্লাস নামিয়ে আমাকে গাড়িতে উঠতে বলল। আমি না বলে দিলাম, লিসেন শ্রেয়া, রাস্তার মধ্যে সিন ক্রিয়েট করতে বাধ্য করো না। আমিও কথা না বাড়িয়ে গাড়িতে উঠলাম। আমরা কোথায় যাচ্ছি? অবভিয়াসলি তোমার সাথে লং ড্রাইভে। না, আপনি কি সোজা কথা বলতে পারেন না? না, পারি না। আচ্ছা, আদ্র কে হয় আপনার? আমার কাজিন আর বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, তুমি ওর কথা কেন জিজ্ঞেস করলে? আপনার সাথে যে আমার বিয়েটা ক্যান্সেল হয়ে গেছে জানেন? আপনার দাদি এবার আদ্রর সাথে আমার বিয়ে দিতে চান। হোয়াট? আপনাদের আমাকে ঠিক কি মনে হয় বলুন তো? একজন রিজেক্ট করছেন তো আরেকজনের কাছে পাঠাচ্ছেন। শ্রেয়া, তোমার বিয়ে শুধুমাত্র আমার সাথে হবে। আমি আপনাকে বিয়ে করব না। আদ্রকে বিয়ের কথাও ভুলে যাও। ছোটবেলা থেকে নিজের সবচেয়ে সেরা জিনিসটা আমি সবার আগে ওর হাতে তুলে দিতাম। নিজের সবচেয়ে প্রিয় জিনিসটা ওকে দিয়ে দিতেও দুবার ভাবতাম না। কিন্তু তোমার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করব না আমি। আমি কি আপনার নিজস্ব সম্পত্তি নাকি? অবভিয়াসলি। উনি আমাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে গেলেন। আমার মাথায় আপাতত একটাই চিন্তা, আমার জন্য না ওনাদের মাঝে ঝামেলা হয়। বিকেলে একটু বাইরে দিয়েছিলাম, এসো দেখি বাসায় অনেক লোক। আমার মামারা এসেছে। তাদের দেখো আমার মুখে হাসি ফুটলো। কিরে পিচ্চি, কই গেছিলি? কথাটা বললো আমার মামাতো ভাই ফারহান। এই ছেলেরা আমার প্রতি বেশ দুর্বল। ও নিশ্চয়ই আমাকে সাহায্য করবে বিয়েটা ভাঙতে। অবশেষে ফারহান ভাইয়াকে সব বললাম। আমার বিয়ের কথা শুনে ভাইয়া বেশ কষ্ট পেল। হঠাৎই ফারহান ভাইয়া আমাকে জড়িয়ে ধরলো আর বলল, শ্রেয়া প্লিজ তুই এই বিয়েটা করিস না। আমি যে তোকে ছাড়া বাঁচতে পারবো না। আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই ভাইয়া চলে গেল। যা বাবা, ভাবলাম কি আর হলো কি, আমার এখন অবশ্যই মাথায় পানি ঢালা উচিত। কি ব্যাপার রুদ্র, সবাইকে এভাবে একসাথে ডাকার কারণ কি? বাবা, তোমাদের সাথে আমার খুব জরুরি কথা আছে। কি কথা? আমি শ্রেয়াকে বিয়ে করতে চাই। এসব কি রুদ্র? কালই তো বললে যে তুমি ওকে বিয়ে করতে চাও না। মা, সেটা বলেছিলাম কারণ তখনও আমি ওকে দেখেছিলাম না। তার মানে ওকে দেখে তোর ভালো লেগেছে বলেই তুই ওকে বিয়ে করতে চাইছিস? হ্যাঁ। তাহলে যদি বিয়ের পরে ওর আবার অন্য কাউকে ভালো লাগে? দাদি, অনেক হয়েছে, যে যার কাজে যাও। দাদির কথা মতো সবাই চলে গেল। এখন কি করবি ভাইয়া? হৃদিতার কথার উত্তর না দিয়েই রুদ্র বাড়ি থেকে বেরিয়ে গেল।
ওদিকে রুদ্রর কাণ্ড দেখে মিটিমিটি হাসছে ওর দাদি। এ ছেলে যে বড্ড বউ পাগল হবে সেটা তিনি বুঝে গেছেন। আজ 2টো ক্লাস গ্যাপ আছে বলে ক্যান্টিনে বসে আছি, সাথে আছে আমার গুণধর বেস্ট ফ্রেন্ড রাহা। কোথায় আমাকে সান্ত্বনা দিবে না তা করে সব কথা শুনে ওর হাসি যেন থামছে না। কিরে শ্রিয়া, আমার কপালে একটাও জোটে না আর তোর এতগুলো? একটা ধার দে না বান্ধবী, বিশ্বাস কর কাশফুল দেখে সে ফেরত দিয়ে দিব। তবে রে, হঠাৎই আমার ফোনটা বেজে উঠল। আননোন নাম্বার বলে প্রথমে ধরিনি, বারবার ফোন করায় বিরক্ত হয়ে ফোনটা ধরলাম। শ্রেয়া, কে? তোমার হবু বর। সেটা আবার কে? রুদ্র। আপনি আমার নাম্বার কই থেকে পেলেন? সেটা তোমার না জানলেও চলবে। তোমার ওই মামাতো ভাই কোন সাহসে তোমাকে জড়িয়ে ধরেছিল? আপনি কি করে জানলেন? লিসেন শ্রেয়া, আমার প্রাইভেট প্রপার্টিতে কেউ হাত লাগাক সেটা আমার মোটেও পছন্দ না, সো বি কেয়ারফুল। যা বাবা, কেটে দিল। যাই হোক, আমারই ভালো। কিন্তু উনি কি আমার উপর নজর রাখছে? তখনই আম্মু ফোন করে বলল রুদ্রের দাদি নাকি আমার সাথে দেখা করতে চায়। উনি আবার কি বলবেন? ধুর, এত টেনশন নিয়ে বেঁচে থাকা যায় নাকি? বিকেলবেলা আমি রুদ্রের বাড়িতে রুদ্রের দাদির সামনে বসে আছি। হঠাৎই উনি আমায় জিজ্ঞেস করলেন আমি রুদ্র আর আদ্রর মধ্যে কাকে বিয়ে করতে চাই। যে আমি 2টো জামার পার্থক্য করতে হিমশিম খায়, সে আমাকে নাকি এখন 2টো লোকের পার্থক্য করতে হবে। আমিও সরাসরি বলে দিলাম আমি রুদ্রকে যাই চিনি, আদ্রকে তাও চিনি না। আমার নাতি কি দেখতে খারাপ? একদমই না। তাহলে কি তোমার বয়ফ্রেন্ড আছে? না না, আমার কোনো বয়ফ্রেন্ড নাই। তাইলে রুদ্রকে বিয়ে না করতে চাওয়ার কারণ কি? উনি আমাকে এখনো সেদিনের জন্য সরি বলেননি। সরি মানে? বলছি ফ্ল্যাশব্যাক। আজ একটাও রিক্সা পাচ্ছি না কেন? ধুর, কত লেট হয়ে গেল। আরে ওই তো একটা রিক্সা দেখা যাচ্ছে। এই মামা, ধুর। আমি এগিয়ে যাই। রাস্তা ফাঁকা দেখে এক প্রকার দৌড়েই রিক্সার দিকে যাচ্ছিলাম। তখনই কোথা থেকে একটা গাড়ি এসে আমার সামনে এসে বেশ জোরে ব্রেক কষলো। আমিও ছিটকে পড়ে গেলাম। একটা পাথরে লেগে বেশ খানিকটা হাতও কেটে গেল। আমিও রাগে সেই পাথরটা ছুঁড়ে গাড়িটার একটা গ্লাস ভেঙে ফেললাম। তখনই গাড়ি থেকে নেমে এলো একটা সুদর্শন পুরুষ। আমিও বসে বসে ক্রাশ নামক বাঁশ খাচ্ছিলাম। তখন উনি আমার দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বললেন উঠে এসো। আমি ওই হাতটা ধরার লোভ সামলাতে না পেরে উঠে এলাম। তোমার হাতটা তো কেটে গেছে, চলো ব্যান্ডেজ করে দিই। লাগবে না, আপনি গাড়ি দেখে চালাতে পারেন না। আসলে আমি খেয়াল করিনি। তাছাড়া তুমি রাস্তায় দৌড়াচ্ছিলে কেন? আচ্ছা সরি বলুন, তাইলেই সব ঠিক। আমি কেন সরি বলবো? দৌড়াচ্ছিলে তুমি, কাজ ভাঙলে তুমি, আর সরি বলবো আমি? অবশ্যই। লিসেন, রুদ্র কখনো কাউকে সরি বলে না। ওনার একটা ফোন আসায় উনি চলে গেলেন। ফ্ল্যাশব্যাক শেষ। এইগুলো তো আমি ভুলেই গেছিলাম। সেদিন ওনাকে দেখেই আবার সব মনে পড়ে গেল। হঠাৎই কেউ হেসে উঠল, হয়তো রুদ্রের বোন হবে। এই রিদিতা, রুদ্রকে ডেকে আনো তো। আচ্ছা দাদি। উনি আবার এখানে এসে কি করবে? এই রুদ্র, কান ধর। মানে? কান ধরে ওকে সরি বলো। তুমি একটা সরির জন্য এমন করলে? আচ্ছা বাবা, সরি। আর ফিউচারের জন্য 100টা সরি অ্যাডভান্স। আমি শুধু মুচকি হাসলাম। আমি কি বিয়েতে রাজি হয়ে যাব? কিন্তু ফারহান ভাইয়া, রুদ্র আমাকে বাসায় রেখে গেছে। লুকটা অবশ্য এতটাও বোরিং না। ওর বাড়ির সবাইও বেশ ভালো, বিশেষ করে ওর বোন। আমার কোনো ভাই বোন নেই, তবুও হৃদিতাকে নিজের বোনের মতোই লাগছিল। হঠাৎই আমার ফোনটা বেজে উঠল। মামি ফোন করছে, তাও এখন। হ্যালো মামি। শ্রেয়া, ফারহান। মামি আর কিছু বলতে পারল না। তবে কি ফারহান ভাইয়ার কিছু হয়েছে? হসপিটালের করিডোরে পাইচারি করছি। প্রায় 2 ঘন্টা হলো ফারহান ভাইয়াকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এসে বললেন পেশেন্ট ভালো আছে, ঘন্টা খানিকের মধ্যে বেডে শিফট করা হবে। যেমনটা ভেবেছিলাম তেমন কিছু হয়নি। একটা বাচ্চাকে বাঁচাতে গিয়ে ভাইয়ার একটা ট্রাকের সাথে ধাক্কা লেগেছিল। ভাইয়াকে বেডে শিফট করা হয়েছে। তখনই একটা মেয়ে এলো হসপিটালে। মেয়েটাকে দেখেই বোঝা যাচ্ছে প্রচুর কান্নাকাটি করছে। মামি বলল মেয়েটা নাকি ভাইয়ার ফ্রেন্ড। আমার অবশ্য অন্য কিছু মনে হলো। হসপিটাল থেকে আসতে রাত সন্ধ্যা হয়ে গেছিল। ফ্রেশ হয়ে এসে মাত্র ফোনটা হাতে নিয়েছি, দেখি 177টা মিসড কল, তাও রুদ্রর নাম্বার থেকে। আমি কল ব্যাক করা মাত্র ফোনটা ধরলেন যেন আমার ফোনের অপেক্ষায় ছিলেন। হ্যালো, কোথায় ছিলে এতক্ষণ? কতবার ফোন করছি। আপনি না আমায় ফলো করেন, তাহলে আপনি কেন জানেন না যে কোথায় ছিলাম? শ্রেয়া প্লিজ, তুমি জানো কত টেনশনে ছিলাম আমি। আমায় নিয়ে এত টেনশনের কারণ? জানি না। আপনাকে একটা কথা বলবো? বলো। আপনার কি আমাকে শুধুই ভালো লাগে নাকি আপনি আমাকে ভালোবাসেন? আমি তোমাকে ভালোবাসি কিনা জানি না, তবে তোমার জন্য আমার ফিলিংসটা ভালো লাগার চেয়ে অনেক বেশি। জানো তো, ভালোবাসা কখনো কাউকে বলে হয় না। এটা এমন একটা অনুভূতি যা তোমাকে মরতেও দেবে না, আবার শান্তিতে বাঁচতেও দেবে না। আমি আর ঝামেলা না করে বিয়েতে মত দিয়ে দিয়েছি। আর যাই হোক, এই লোকটা আমায় খারাপ রাখবে না। আজ রুদ্রর বাড়ির লোকেরা আসবে বিয়ের ডেট ফিক্সড করতে। এবার অবশ্য রুদ্রর দাদিকে রাজি করাতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে ওকে। আমার তো প্রচণ্ড হাসি পাচ্ছে এটা ভেবে যে একসময় এই বিয়েটা না করার জন্য কত বাহানা দিয়েছেন উনি, আর এখন বিয়েটা করার বাহানা খুঁজছেন। এই মেয়ে,
এখনই কি বাচ্চা কাচ্চা ফিউচার প্ল্যান করছিস নাকি? রাহার কথা শুনে বড্ড রাগ হলো। এই মেয়ে, এগুলো কোন লেভেলের কথা? আর তুই এখানে কি করছিস? তোকে নিতে এসছি, তোকে দেখার জন্য তোমার দুলাভাইটা ছটফট করছে। আহারে, আমি আজ একটা নীল শাড়ি পরেছি, আমি অবশ্য শাড়ি মোটামুটি কন্ট্রোল করতে পারি। বড়রা সবাই নিচে বিয়ের ডেট ঠিক করছে, আমার দাদা এবং নানা বাড়ির লোকেরা এসেছে। আপাতত রুদ্রকে আমার ঘরে পাঠানো হয়েছে কথা বলার জন্য, অথচ এই লোক না নিজে কথা বলছে না আমাকেও বলতে দিচ্ছে। সে নাকি আমাকে আগে মন ভরে দেখবে, এমন করছেন যেন আগে কখনো দেখেনি। তুমি এত নির্লজ্জ কেন বলো তো? অন্য কেউ হলে তো লজ্জায় লাল হয়ে যেত, আর তুমি বিরক্ত হচ্ছ? প্রচন্ড বিরক্ত হচ্ছি। রাগ করে না বউ, বউ আমার ফিউচার বউ। আচ্ছা, তুমি কি কখনো কাউকে ভালোবেসেছো শ্রেয়া? একজনকে ভালোবেসেছিলাম, তবে সেটা আড়ালে। যদিও সময়ের সাথে সাথে বুঝেছি যে সেটা শুধুই মোহ ছিল, আর কিছু না। তোমার অতীত নিয়ে কিছু আমি জানতে চাই না শ্রেয়া, আমি শুধু তোমার বর্তমান আর ভবিষ্যৎ জুড়ে থাকতে চাই। আপনি কি কোনো জন্মে সাহিত্যিক ছিলেন? সিরিয়াসলি তুমি এতটাই আনরোম্যান্টিক? অনেকক্ষণ ধরে সবাই বসে আছি, আমাদের বিয়ের ডেট ঠিক করছে। অবশেষে 1 মাস পরের একটা তারিখ ঠিক হলো। তখনই পেছন থেকে কেউ একজন বলে উঠল, মোটেও না, আমি এতদিন ছুটি নিতে পারবো না, সামনের সপ্তাহে ডেট ফিক্সড কর। মানুষটিকে দেখা মাত্র অবাকের চরম সীমানায় পৌঁছে গেলাম। আদ্রিয়ান, এই মানুষটার উপরে যে আমার প্রচন্ড মোহ ছিল, তবে সেটা শুধু একতরফা। আরে তুই কোথা থেকে এলি? আরে দাদি, আকাশ থেকে পড়িনি, হেঁটে হেঁটেই এসেছি। আমাকে তো তুমি চিনোই, তবে নতুন পরিচয়টা দিয়ে দেয়। আমি আদ্র, তোমার একমাত্র দেবর। তোরা একে অপরকে চিনিস? আমি যখন চট্টগ্রাম থাকতাম তখন পরিচয় হয়েছিল। ও, রুদ্ররা চলে যাওয়ার পর থেকে মাথায় একটাই কথা ঘুরছে, আদ্রের কারণে কি আমার আর রুদ্রর সম্পর্কে কোনো প্রভাব পড়বে? তখনই রুদ্রর ফোন এলো। হ্যালো, শোনো, তোমার জন্য একটা পার্সেল পাঠিয়েছি, নিয়ে নিও। আর বিকেলে তৈরি থেকেও, একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। অনেকক্ষণ ধরে তৈরি হয়ে বসে আছি, কিন্তু ওনার আসার নামই নেই। তখন উনি একটা নীল শাড়ি আর চুড়ি পাঠিয়েছিলেন, ওগুলো পরেই বসে আছি। কেন জানি আমার মনে হয় এই মানুষটাকে আমার প্রচণ্ড দরকার, আবার ভয়ও হয়। ছোটবেলা থেকে যে জিনিসটাকে প্রচণ্ডভাবে চেয়েছি, সেটা কখনই আমার হয়নি। রুদ্রকে কি আমি সারা জীবনের মতো আমার করে পাবো, নাকি তার আগেই হারিয়ে ফেলবো? একটা মাঠে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছি। সবে সন্ধ্যা নেমেছে, চারিদিকে সূর্যের লাল আভা ছড়িয়ে ছিটিয়ে আছে, আকাশে ফানুস উঠছে। আমি মুগ্ধ নয়নে সেদিকে তাকিয়ে আছি। হঠাৎই রুদ্র আমার কানে কানে বলল, শুভ জন্মদিন মিষ্টি মেয়ে। আজ আমার জন্মদিন, অথচ আমি ভুলে গেছিলাম। বাবা চলে যাওয়ার পর থেকে সেভাবে কোনো জন্মদিন পালন করা হয়নি। খুশিতে কেঁদেই দিলাম। আরে আরে ভাবি, কাঁদছো কেন? দেখলাম হৃদিতার আদ্রও আছে। আদ্র আমাকে বলল, একদম কেঁদো না ভাবি, তোমার কান্না দেখে আমার ভাইয়ানা পাগল হয়ে যায়। এমনিতেই যা বউ পাগল হয়ে গেছে। আদ্রের কথা শুনে আমি হেসে দিলাম। রুদ্র এবার বলল, দেখো শ্রেয়া, বার্থডে তোমার হলেও গিফট কিন্তু আমার চাই। কি গিফট চাও? তোমাকে। আমি বাবার 5 জনের মতো হাঁটুগের প্রপোজ করতে পারবো না। আমি সরাসরি বলছি যে তুমি সারা জীবন শুধু আমার থাকবে আর আমাকে ভালোবাসবে। রুদ্রের কথা শুনে আমরা সবাই হেসে উঠলাম। এই লোকটা সত্যি বউ পাগলা হয়ে গেছে। দেখতে দেখতে 1 মাস কেটে গেছে। রুদ্রের সাথে আমার বেশ ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে। এই লোকটাকে ছাড়া বেঁচে থাকাও আমার জন্য কঠিন। কাল আমাদের বিয়ে, এখন শুধু কাবিন করে রাখবে। আমার অনার্স শেষ হলে বড়ের করে অনুষ্ঠান করা হবে। আদ্রের ব্যাপারে সবটাই রুদ্রকে খুলে বলেছি। সেসব ঠিকঠাক মতো বুঝেছে। এই মানুষটা আমাকে খুব ভালো মতো বোঝে, আমার ভালো লাগা খারাপ লাগাগুলো বোঝে। এই মানুষটাকে সত্যি আমার খুব প্রয়োজন। সকাল সকাল রুদ্রের ফোন। এত সকালে কেন ফোন করছো? তোমাকে ভিডিও কল দিয়েছিলাম, ধরো নাই কেন? ঘুমাচ্ছিলাম। আর কাল থেকে তো রোজই দেখতে পাবেন। তাহলে শুধু আজকে দিনটাই তো? তোমাকে ছাড়া যে আমার দিনটা কাটে না মায়াবতী। যেদিন থেকে তোমার মায়ায় পড়েছি, সেদিন থেকে যে আমার পুরো দুনিয়াটাই উল্টে পাল্টে গেছে। তাই নাকি? আজকাল খুব সিনেমা দেখছেন মনে হয়। ধুর, তুমি সবসময় আমার মুডের 12টা বাজিয়ে দাও। ধুর, আপনার কি হসপিটালে কোনো কাজ নেই? আচ্ছা শোনো, না কিছু না, কথাটা না হয় বাসর ঘরেই বলবো। আপনি ফোন রাখবেন কি না? রাখছি। বিকেলবেলা সব কাজিনরা বসে আছি, সন্ধ্যায় কাবিন। সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। ঘন্টা 2 আড্ডা দিয়ে সবাই চলে গেল। খানিকক্ষণ পর ফারান ভাই এসে বলল, অনেক ভালো থাকিস শ্রেয়া। একটা কথা বলবো ভাইয়া? বল। সেদিন হসপিটালে এসেছিল না তোমার বেস্ট ফ্রেন্ড, ওই মেয়েটা তোমাকে খুব ভালোবাসে। ওর ব্যাপারে একটু ভেবে দেখতে পারো তো। ভাই আমার কথার জবাব না দিয়েই চলে গেল। একটু পরে আমাদের কাজিন সম্প্রদায়ের মেকআপ আর্টিস্টরা এলো আমায় সাজাতে। ঘরোয়াভাবে সব হলেও আমাদের 2 পরিবারের সবাই এখানে আছে। কাজী সাহেব রুদ্রকে কবুল বলতে বলা মাত্র সে কবুল বলে দিল, যেন এটারই অপেক্ষা ছিল। আমি তো ঘন্টাখানিক সময় নিয়ে কবুল বললাম। অবশেষে আমাদের বিয়েটা সম্পন্ন হলো। মনের ভেতর অসম্ভব সুন্দর একটা অনুভূতি হচ্ছে। এটাই বুঝি এই পবিত্র বন্ধনের ক্ষমতা।
বিদায়ের সময় মা এবং বাকিদের জড়িয়ে প্রচুর কাঁদলাম। বেলকনিতে দাঁড়িয়ে ভাবছিলাম, সেদিন যদি প্রথমে বিয়েতে হ্যাঁ বলে দিতাম তাহলে এত কিছু হতোই না। পরে অবশ্য জেনেছিলাম যে দাদি জেনে শুনে বিয়েটা না বলেছিল। সেও দেখতে চেয়েছিল রুদ্র কতদূর যায়। এইসব ভাবছিলাম আর মুচকি মুচকি হাসছিলাম, তখনই পেছন থেকে রুদ্রমায় জড়িয়ে ধরল। একা একা কি ভাবছো বউ? লোকটা সত্যি বউ পাগলা। শুভ বিবাহবার্ষিকী বউ? বিবাহবার্ষিকী? 1 সপ্তাহের। তাহলে আমার গিফট? উনি আমার গালে একটা কিস করে বলল, এটাই গিফট। বলেই উনি চলে গেলেন। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। এই লোকটা সত্যি পাগল, আমাকেও পাগল বানিয়ে দেবে। তবু আমার এই লোকটাকেই দরকার, শুধু এই লোকটাকেই লাগবে আমার। শ্রেয়া, চলো ছাদে যাই। এত রাতে এই অবেলায়? এই অবেলায় শুধু তুমি আর আমি।